আসসালামু আলাইকুম। বাংলাদেশের উত্তরাঞ্চলের জেলাগুলোর ৩ কোটি মানুষকে যদি বাঁচাতে হয়, তাহলে বাংলাদেশের হাতে মাত্র একটি পদই খোলা আছে। সেটি হচ্ছে তিস্তা মহাপরিকল্পনার বাস্তবায়ন। এখন প্রশ্ন হচ্ছে, তিস্তা মহাপরিকল্পনাটি কি? সেটি জানার আগে আমাদের জানতে হবে তিস্তা সমস্যাটি কি এবং সেটির উদ্ভব কিভাবে। তারপরেই আমরা সেটির সমাধান নিয়ে আলোচনা করতে পারবো। তিস্তা নদীটি ভারতের সিকিমের পাহাড় থেকে উৎপন্ন হয়ে ভারতের মধ্যে দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। বর্ষাকালে পাহাড়ে প্রচুর বৃষ্টিপাত হয়, সেখান থেকে প্রচুর বেগে পানি নিচে নেমে আসে, যেটি ভারতের মধ্যে দিয়ে বাংলাদেশে চলে আসে। সেটা হচ্ছে তিস্তা নদীর স্বাভাবিক ফ্লো। এখন ভারত যে কাজটি করেছে সেটি হচ্ছে উজানে থাকার সুবিধাটি নিয়ে ভারতের নিজের সীমান্তের মধ্যে একটি বাঁধ নির্মাণ করেছে। এই নেমে আসা পানিকে তারা আটকে দিতে সক্ষম হয়েছে। মূলত কৃষিকাজে এই পানিটি ব্যবহার হয়। ফলাফলস্বরূপ বাংলাদেশ পড়েছে মহাবিপদে। এই যে পানির গতিপথ সেটি বন্ধ হওয়ার ফলে বাংলাদেশের উত্তরাঞ্চলের বিস্তীর্ণ অঞ্চল প্রায় মরুভূমিতে পরিণত হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। কারণ পানির অভাবে মাটি ফেটে চৌচির হচ্ছে, গাছপালা মরে যাচ্ছে, জীববৈচিত্র্য ধ্বংসের মুখে। আবার এই নদীটিকে কেন্দ্র করে বাংলাদেশের প্রায় ৩ কোটি মানুষ তাদের জীবন ও জীবিকা নির্বাহ করে। কৃষিকাজ, মৎস্য এবং পরিবহনের সাথে সংশ্লিষ্ট সাথে আরো অনেক বিষয় মিলে প্রায় ৩ কোটি মানুষের রুজি রোজগার নির্ভর করে এই তিস্তা নদীর পানির উপরে। বর্ষাকালে এই পানির ফ্লো বাংলাদেশে এখনো কিছু আসে, কিন্তু গ্রীষ্মকালে যে সমস্যাটি হয়, বাদ দেওয়ার ফলে ভারত পুরো পানিটি প্রত্যাহার করে নেয়। এই যে পানির অভাবে নদীর নাব্যতা যে সংকট, খুব সহজভাবে যদি বলি, আমাদের বাসার সামনে যে ড্রেনগুলো থাকে পানি যাবার, সেটা যদি খেয়াল করি, যে বর্ষাকালে যখন পানির ফ্লো থাকে তখন এর ভেতরে ময়লা আবর্জনা অনেক কম জমে এবং পানিটি সুন্দর করে প্রবাহিত হয়ে যায়। বিপত্তিটি বাধে শীতকালে, যখন পানির সংকট থাকে, তখন এই ড্রেনগুলোতে আমরা দেখতে পাই পরে বিভিন্ন রকমের প্যাকেট, প্লাস্টিক, বোতল ইত্যাদি ফেলে বা পড়ে সেগুলো ব্লক হতে থাকে। এর পরবর্তীতে যখন আবার বর্ষাকালে পানির ফ্লো আসে, এই পানিটি আর যেতে পারে না, বাধাগ্রস্ত হয়, ফলে পানিটি উপচে রাস্তায় জলাবদ্ধতা সৃষ্টি হয়। তিস্তা নদীর ক্ষেত্রেও ব্যাপারটি একেবারেই এই নিয়মটি মেনে চলে। সুতরাং যেটি হয়েছে যে বর্ষাকালে গভীরতা কমে যাওয়ার ফলে যখন ভারত থেকে পানির ফ্লো আসে, সেটি আর নদীতে ধারণ করার জায়গা থাকে না, ফলে সৃষ্টি হয় বন্যা, যেটি কুল ছাপিয়ে দুকুল প্লাবিত করে বাংলাদেশের বিস্তীর্ণ জনপদে বন্যা সৃষ্টি করে। আবার এই একই নদী শুষ্ক মৌসুমে পানির অভাবে মাটি ফেটে চৌচির হয়, মরুভূমির আকার ধারণ করে বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চল। এই হচ্ছে তিস্তার সমস্যা, যেখানে দীর্ঘদিন ভারতের সাথে বিভিন্ন কূটনৈতিক পর্যায়ে আলাপ আলোচনা করার পরেও এটির কোনো সমাধান পাওয়া যায়নি, বারবার আর্জি দিয়েও বিফল হতে হয়েছে। এই সমস্যাটিকে মোকাবেলা করার জন্য চীন তার নিজের খরচে একটি সার্ভে করে, যেটির মাধ্যমে তিস্তা নদীর বর্ষাকালে যে অতিরিক্ত পানি বাংলাদেশে প্রবেশ করে সেটিকে ব্যবহারের জন্য একটি পরিকল্পনা করা হয়েছে, যেই পরিকল্পনার নাম তিস্তা মহাপরিকল্পনা। এই পরিকল্পনাতে বলা হয়, শুষ্ক মৌসুমে যখন নদীতে পানি ফ্লো থাকে না বা পানি থাকে না, একেবারে শুষ্ক থাকে, তখন গভীর খাল যেটি প্রস্তুত করা হবে বর্ষাকালের জন্য। যখন পানির ফ্লো ভারত থেকে বাংলাদেশের দিকে আসবে, মানে বর্ষাকালে, তখন যেন পানিগুলো এই খালের ভেতর দিয়ে প্রবাহিত হয়, সেটিকে ইচ্ছা করলে জমিয়ে রাখা যায়। এই যে খাল খনন, এর দুই পাশে ইমারত নির্মাণ করে সেখানে ব্যবস্থা করা হবে যেন বর্ষাকালে অতিরিক্ত পানি আসলেও যেটি দুই কুল ছাপিয়ে বন্যা সৃষ্টি করতে না পারে, যেটির পরিকল্পনা এই মহাপরিকল্পনার অন্তর্ভুক্ত। উত্তরাঞ্চলের এই ৩ কোটি মানুষকে যদি বাঁচাতে হয়, তাহলে এই একমাত্র সমাধান হচ্ছে তিস্তা মহাপরিকল্পনার বাস্তবায়ন। খুবই ভালো পরিকল্পনা, কিন্তু এখানে বিপত্তি যেটি হয়েছে সেটি হচ্ছে এত বড় একটি মহাপরিকল্পনা বাস্তবায়নের মতো টেকনিক্যাল এক্সপার্টিজ এবং অর্থ কোনোটি বাংলাদেশের নেই। টেকনিক্যাল নলেজ, টেকনিক্যাল এক্সপার্টিজ এবং অর্থ সব আছে চীনের কাছে। চীন আগ্রহী এই মহাপরিকল্পনা বাস্তবায়নে বাংলাদেশে সহায়তা করার জন্য, ঋণ সুবিধা, যে টেকনিক্যাল সুবিধা সব প্রদান করার জন্য। এখন প্রশ্ন হচ্ছে, চীন কেন বাংলাদেশের বন্ধু হিসেবে এত অর্থ, এত টেকনিক্যাল সাপোর্ট বাংলাদেশকে দিতে রাজি হচ্ছে? এখানে চীনের একটি স্বার্থ আছে। একটি হচ্ছে সে ঋণ হিসেবে যে অর্থটি দিচ্ছে সেটির ইন্টারেস্ট, আরেকটি হচ্ছে কূটনৈতিক। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রটি এমন একটি জায়গায় যেটি ভারতের জন্য খুবই স্পর্শকাতর একটি এলাকা, এবং সেটি যে কোনো মূল্যে ভারত রক্ষা করতে চায়। এই চিকেন নেকের এত কাছে ভারতের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী এই অঞ্চলে
চীনের উপস্থিতি ভারতের মাথা ব্যথার কারণ। ভারত কোনোভাবেই চায় না যে এই চিকেন নেকের কাছাকাছি চীনের মতো শত্রুপক্ষ তার বিশাল দলবল এবং টেকনিক্যাল এক্সপার্টিজ নিয়ে দীর্ঘ সময় উপস্থিত থাকুক। সুতরাং এখানে চীনের যে অবস্থান সেটি ভারত কোনোভাবেই মেনে নেবে না। আবার এটির বাস্তবায়নের জন্য যে অর্থ এবং টেকনিক্যাল এক্সপার্টিজ দরকার দেওয়ার মতো সামর্থ্য ভারতের আছে বলেই আমরা বিশ্বাস করি না। সুতরাং এটি একটি মজার সমস্যা ভারতের জন্য। ভারত এই পরিকল্পনাটি বাস্তবায়ন করতে পারছে না, যে বাস্তবায়ন করতে পারবে তাকে এই জায়গাতে অ্যালাউ করছে না। সুতরাং এই সমস্যাটি দিনে দিনে আরো প্রকট হচ্ছে এবং সমস্যা সমাধানের কোনো বিকল্প পথ বাংলাদেশের সামনে থাকছে না। এটি নিয়েই ধারণা করা হয় যে চীনের সাথে শেখ হাসিনা সরকারের একটি মতবিরোধ এবং মনোমালিন্যের সৃষ্টি হয়েছিল, যেটি আমরা দেখতে পাই যে সরকার পতনের মাত্র কয়েকদিন আগে শেখ হাসিনা চীনের সফরে গিয়েছিলেন এবং খুব রহস্যজনক কারণে তিনি সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরে আসতে বাধ্য হন এবং প্রায় খালি হাতে। কারণ একজন প্রধানমন্ত্রী সাহায্য সহযোগিতার আশ্বাস নিয়ে যাওয়ার পরে খালি হাতে ফিরে আসা বেশ অপমানজনক। শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পরে ডক্টর মোহাম্মদ ইউনূস এই তিস্তা পরিকল্পনাকে কিভাবে এগিয়ে নেবেন বা এই নেগোসিয়েশন কি করে চলবে সেটির উপরে নির্ধারণ করছে বাংলাদেশের 3 কোটি মানুষের ভবিষ্যৎ। আমরা সাম্প্রতিক সময় দেখতে পাচ্ছি যে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক একেবারেই সুবিধাজনক অবস্থানে নেই। সরকারি পর্যায় থেকে শুরু করে দুই দেশের জনগণ পর্যন্ত বর্ডারে তারা সংঘর্ষে লিপ্ত হচ্ছে, দুই দেশের মিডিয়া ফাইট করছে, সরকারের পক্ষ থেকে বিভিন্ন বাক্য বাণ ছোড়া হচ্ছে দুপক্ষ থেকেই। এই যে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কের যে অবনতি, এই সুযোগে চীন আবার হয়তো তার যেই কূটনৈতিক বিজয় সেটি অর্জন করার জন্য চিকেন নেকের কাছেই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের যে প্রস্তাবটি সেটি আবারও করতে পারে বা হয়তো ইতিমধ্যে করেছে।